অনলাইন ক্লাসে ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের প্রত্যেকে স্বাগতম। আজকের আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2 একটা অংশ পড়াবো। নেক্সট ডেটে আমি পার্ট 1-এর সিরাজউদ্দৌলা পর্যন্ত পড়িয়ে গিয়েছিলাম। নেক্সট আজকের পার্ট 2 অংশ, সেটা সিরাজউদ্দৌলা থেকে শুরু করব। যেখানে শেষ করেছি আবার সেখান থেকে শুরু হবে। বাংলার সবথেকে শক্তিশালী শাসক বলতে আমরা সম্রাট সিরাজউদ্দৌলাকে বলি। বাংলার ইতিহাসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরাস্ত করার একেবারেই সবথেকে দুর্দান্ত প্রতাপ সম্রাট বলতে, শাসক বলতে বাংলার শাসক যিনি, তার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। আমাদের এখানে শর্ট করে কিছু দেওয়া আছে, আমি এবার পড়ায় ফিরি। মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার দেওয়ান, রাজস্ব আদায়কারী। তার মৃত্যুর পর তিনি বাংলার শাসক হিসাবে যার উত্তরাধিকার সূত্র দান করে গিয়েছিলেন তিনি হলেন সম্রাট সিরাজউদ্দৌলা। তো সিংহাসনে তিনি এত সহজে বসতে পারেনি, তার কারণগুলো আছে। তার কারণ এক, রাজনৈতিক দ্বন্দ্ব; দ্বিতীয়ত পারিবারিক দ্বন্দ্ব, অর্থাৎ আত্মীয় স্বজনদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটাকে একটা গৃহযুদ্ধের সৃষ্টি পরবর্তী সময় হয়েছিল এই একটা পরিস্থিতিতে। তো সিরাজউদ্দৌলা সিংহাসন আরোহণের পূর্বে এই যে সমস্যার সম্মুখীন বারবার হতে হয়েছিল, তার পতনের পিছনেও ঠিক এই কারণগুলো অনেকটা দায়ী ছিল। এর আগে আমি ফতেহচাঁদ, জগৎ শেঠের কথা বলেছিলাম। জগৎ শেঠ ছিলেন ব্যবসায়ী, বণিক। তিনি সমস্ত কিছু বাংলার থেকে আদায় করে নেবে, টাকা ছাপানোর পরিকল্পনা করবে, এই পরিকল্পনা করেছিলেন। তাই সিরাজউদ্দৌলা যদি সিংহাসন আরোহণ করেন তাহলে তার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হবে। তিনিও ঠিক করেছিলেন সিরাজউদ্দৌলার পিছনে সবসময় একটা ষড়যন্ত্র স্বীকার করতে। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর তাহলে বাংলার স্বাধীন শাসক হিসাবে যার আত্মপ্রকাশ হয় সেটা হচ্ছে সম্রাট সিরাজউদ্দৌলা। বাংলার শাসন ব্যবস্থায় তিনি একটা সবথেকে বড় পদাধিকার বলে ছিলেন। সিরাজউদ্দৌলার এখানে আরেকটা ছোট জিনিস বলে দিই, ফারুকশিয়ারে ফরমান 1717 খ্রিস্টাব্দে। ফারুকশিয়ারে ফরমান একটা আলাদা নোট করতে পারো তোমরা। ফারুকশিয়ারে ফরমান এটা আলাদা। 1717 সালে বাংলার শাসন ব্যবস্থা একেবারে সবথেকে চরম পর্যায়ে পৌঁছায়। অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর 1707, তার 10 বছর পর 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফারুকশিয়ারের ফরমান বা আদেশনামা জারি হয়েছিল। এই ফারুকশিয়ারের ফরমান বা আদেশনামা কি? ফারুকশিয়ারের ফরমান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো রকম শুল্ক ছাড়া ব্যবসা বাণিজ্য করতে পারবে। তাহলে কারা করবে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু এখানে একটা প্রবলেম, যেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বাণিজ্যের সাথে সাথে তার যত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরকম যত বাণিজ্য করবে যারা আসবে তাদের প্রত্যেকেই ছাড়পত্র দিয়ে দিয়েছিল। তাহলে একজনের ছাড়পত্রে যদি সবাই ব্যবসা করে তাহলে সেক্ষেত্রে কর বা শুল্ক অনেকটা কম হবে। ঠিক সেরকমই পরিকল্পনা মাফিক সিরাজউদ্দৌলা অর্থাৎ ফারুকশিয়ারের ফরমান কোনো মতে মেনে নিতে পারেনি। কারণ একটা কোম্পানিকে ব্যবসা বাণিজ্য করার অধিকার দেওয়া হয়েছিল, সেখানে যদি সমস্ত কোম্পানি যদি ব্যবসা বাণিজ্য করতে থাকে তাহলে বাংলার ট্যাক্স বা শুল্ক আদায় করা অসম্ভব হয়ে পড়বে। এটা একটা কারণ। অর্থাৎ ফারুকশিয়ারের ফরমান সিরাজউদ্দৌলার সঙ্গে ঠিক অ্যাডজাস্ট কোনো মতে হলো না, কোনো মতে সঠিকভাবে
পরিকল্পনা মাফিক কাজ করার পক্ষে আসলো না। এই ফারুক শাহের ফরমান যেমন একটা সমস্যার সৃষ্টি হলো, ঠিক তেমনি ইংরেজদের সঙ্গে সিরাজদৌল্লার বিরোধের কারণের সঙ্গে এটাও ওতপ্রোতভাবে জড়িয়ে গেল। এবারে কারণগুলি কি কি বলে দিই আমি। সম্রাট আলীবর্দী খাঁর মৃত্যুর পর বাংলার, তাহলে এখানটা আমরা চলে আসবো, আলীবর্দী খাঁর মৃত্যুর পর বাংলার সিংহাসনের দায়িত্ব দিয়েছিলেন তার দৌহিত্র সিরাজউদ্দৌলার হাতে। তাহলে কে দিয়েছিলেন সিরাজউদ্দৌলার সিংহাসনের অধিকার? আলীবর্দী খাঁ। ওকে, নোট এটা, আলীবর্দী খাঁ। কারণ তিনি বুঝেছিলেন যে যোগ্যতম শাসক হিসাবে একমাত্র তার উত্তরাধিকার ছিলেন সম্রাট সিরাজউদ্দৌলা। এইরকম পরিস্থিতিতে যখন তিনি সিংহাসন আরোহণ করলেন, তার মাসি ঘসেটি বেগমের সঙ্গে সর্বপ্রথম একটা পারিবারিক অশান্তি, পারিবারিক গণ্ডগোলের তৈরি হয়। তিনি আলীবর্দী খাঁয়ের সাথে সর্বপ্রথম যেটা করলেন সেটা হচ্ছে একটা নির্দেশনামা দিয়ে দিলেন যে আমি এইভাবে পরিকল্পনাভাবে শাসন কার্য পরিচালনা করব। সেগুলো কি, সেরকম কি, যেমন আলীবর্দী খাঁর উত্তর হিসাবে সিরাজদৌল্লা আত্মীয়রা অনেকে বক্সি বা সেনাপতি উপাধি নিয়েছিলেন। যেমন কে, আলীবর্দী খাঁর উত্তরাধিকারী হিসেবে মির্জাপুর বক্সি বা সেনাপতি উপাধি নিয়েছিলেন। বক্সি বা সেনাপতি উপাধি পাওয়ার পর মির্জাপুরের ক্ষমতা আরও বাড়তে থাকলো। মির্জাপুর সেই ক্ষমতা বলে অনেক সিরাজদৌল্লার সঙ্গে একাত্মভাবে কাজ করতে প্রথম স্বীকার করলেও পরবর্তী সময় তিনি এর সঙ্গে স্বীকার করতে চাননি। তাহলে সম্রাট সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের বিরোধের আরও অনেকগুলো কারণ, সেগুলো পরপর আমি তোমাদের বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে রাজনৈতিকভাবে কারণ, দ্বিতীয় অর্থনৈতিকভাবে তিনি পিছিয়ে পড়লেন, যেহেতু ট্যাক্স বা কর সেগুলো ঠিকমতো আদায় হচ্ছিল না। তৃতীয়ত এই সময় বাংলার শাসকরা তারা নিজেদের মতো করে স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী পক্ষে তিনি যোগদান করতেন, অর্থাৎ প্রত্যেকের কাছে একটা একটা শাসন ব্যবস্থা এক একভাবে আলাদা আলাদাভাবে পরিণত হয়েছিল। ফারুক শাহের ফরমান বলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে একদম শাসন ব্যবস্থা, নিজেদের অর্থনৈতিক দিকটা যেমন হাতের মধ্যে নিয়ে এসেছিল, ঠিক সেই রকম সময়ে সিরাজউদ্দৌলা বলেছিলেন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসি এই দুটো কোম্পানির মধ্যে তিনি কারা কারা, একটা হচ্ছে ইংরেজ আর একটা হচ্ছে ফরাসি, ঠিক আছে, ফরাসি প্লাস ফরাসি করে দিচ্ছি আমি তোমাদের বোঝার সুবিধার জন্য, ফরাসি, এই দুই কোম্পানিরা তারা ব্যবসা বাণিজ্য করতে শুরু করলো। সিরাজউদ্দৌলা বললেন হয় ট্যাক্সের হিসাব দিতে হবে, সেই ট্যাক্সের হিসাব দেওয়ার পরিকল্পনা পরবর্তী আমার জায়গায় যাব। সিরাজদৌল্লা বললেন যে ব্যবসা বাণিজ্য নিজেদের মতো করতে গেলে তার অনুমতি নিয়ে করতে হবে। তিনি বাণিজ্য কুঠি যে তৈরি করেছিল ইংরেজ এবং ফরাসিরা, তাদের সেগুলো বন্ধ করার কথা বললেন। বলার পরে ফরাসিরা তারা কি করলো, ফরাসিরা সিরাজউদ্দৌলার কথা শুনে চলে গেল, কিন্তু ইংরেজরা রয়েই গেল, ঠিক আছে। ইংরেজরা সিরাজদৌল্লার কথা অমান্য করলো এবং সিরাজদৌল্লা বলল যে সমস্ত হিসাব নিকাশ দিতে হবে। সেই রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে, কৃষ্ণদাস ছিলেন তৎকালীন সময় হিসাব রক্ষক, তার কাছেও চাইল। পরিকল্পনা মাফিক কৃষ্ণদাসকে মহিষাদলে পাঠিয়ে দেওয়া হলো, ডায়মন্ড হারবার থেকে মহিষাদল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হলো এবং কোনো রকম হিসাব নিকাশ দিল না। সিরাজদৌল্লা, ক্ষুব্ধ সিরাজদৌল্লা কলকাতা অধিকার করার পরিকল্পনা করলেন এবং কলকাতা অধিকার করার পরিকল্পনা করে কলকাতায় চলে আসলেন। ব্রিটিশ ঐতিহাসিক
হলওয়েল এই সময় বিবরণ দিলেন। তাহলে সিরাজ দৌলার এবার অন্ধকূপ হত্যা আমরা একটা পাঠ চলে যাবো, এটা বলে দিলাম। নেক্সট অন্ধকূপ হত্যা। কলকাতা আক্রমণের সময় সিরাজউদ্দৌলা ইংরেজদের সামনে একটা বাধার সম্মুখীন হলেন। সেই রকম সময় ব্রিটিশ ঐতিহাসিক অনেকদের কথা আছে, তার মধ্যে হলওয়েল ছিলেন বিখ্যাত। হলওয়েলের বিবরণ অনুযায়ী সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণের সময় প্রায় 146 জন আছে, অনেক জায়গায় 156 জন আছে, যা হোক 146 জন ইংরেজদের একটা ছোট্ট ঘরে বন্দি করে রেখেছিলেন, কথিত আছে, বাস্তবসম্মত সেটা নয়, সেটা পরে বলছি। সেই ঘরটা 18 ফুট বাই 14 ফুট একটি ঘরে বন্দি করে রাখা হলো। সেই রকম একটা ছোট্ট ঘরে বন্দি অবস্থায় কোনো মতে এতগুলো ইংরেজরা তারা কি করলো, তারা প্রাণ ভয়ে মারা গেল। পরের দিন সকালবেলা প্রায় 123 জন মারা গিয়েছিল। তার মধ্যে 146 জনের মধ্যে কতজন মারা গেল বললাম, 123 জন। তাহলে মোট এখানে কত, 146 জনের মধ্যে 123 জন পরের দিন মারা গেল। এই ঘটনাকে বলা হবে অন্ধকূপ হত্যাকাণ্ড। কার বিবরণ? ঐতিহাসিক হলওয়েলের বিবরণ অনুযায়ী এটাকে বলা হবে অন্ধকূপ হত্যাকাণ্ড। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? তাহলে একটা ছোট ঘর, সেই ছোট ঘরের মধ্যে কিভাবে এতগুলো লোককে রাখা যায়? ঠিক আছে, 18 বাই 14 অনেক জায়গা আছে, মোটামুটি অ্যাপ্রক্স আর কি, সেরকম একটা ছোট ঘরে 146 জন লোককে, গাণিতিক ব্যাখ্যা বলছে যেটা ভুল, সম্পূর্ণ ভুল। সিরাজউদ্দৌলাকে ছোট করার জন্য ঐতিহাসিক হলওয়েল এই কথাটি বলেছিলেন। তাহলে নেক্সট পয়েন্ট আমরা তোমার চলে গেলাম। এবারে পরেরটা যেটা চলে আসবো, পলাশীর লুণ্ঠন। পলাশীর যুদ্ধ 1757 সালে 23শে জুন। সেই পলাশীর যুদ্ধের পর বাংলার ইতিহাসের এক অষ্টমিত অধ্যায়, অর্থাৎ এরকম একটা পরিস্থিতিতে প্রায় শেষ পর্যায়ে সিরাজউদ্দৌলার পতন, অর্থাৎ মীর জাফর তিনি বিরোধিতা করা, বেইমানি করা যাকে আমরা বলতে পারি, সেই বেইমানি করার পর বাংলার বিখ্যাত শাসক সিরাজউদ্দৌলার পতন হয়। সিরাজউদ্দৌলার পতনের পর বাংলার সমস্ত অর্থ সম্পদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে চলে যেতে থাকে। অর্থাৎ বাংলা থেকে কোথায় নিয়ে গেল? বাংলা থেকে সমস্ত অর্থ সম্পদগুলো নিয়ে কোথায় চলে গেল? ইংল্যান্ডে। ঠিক আছে, হ্যাঁ, বাংলা থেকে ইংল্যান্ডে নিয়ে চলে যেতে শুরু করলো। একেবারে সমস্ত সম্পদ তারা নিয়ে চলে যেতে শুরু করলো ইংল্যান্ডে। এটাকে বলা হবে পলাশীর লুণ্ঠন। তাহলে পলাশীর যুদ্ধের পর বাংলার সমস্ত সম্পদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডে নিয়ে চলে গেল, এটাকে এক কথা আমরা বলবো পলাশীর লুণ্ঠন। এরপরে আমরা চলে আসি, পলাশীর যুদ্ধের পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল যে যুদ্ধের পর নবাব মির্জাফরকে সিংহাসনে বসানো হবে। নবাব তাহলে মির্জাফরকে সিংহাসনে বসানো হবে এবং তিনি যেহেতু বক্সি বা সেনাপতি পদ পেয়েছিলেন, তিনি বক্সি বা সেনাপতি পদাধিকার বলে তিনিও সিংহাসনে উত্তরাধিকার হিসাবে যুক্ত হতে পারবেন। তার অন্ধকূপ হত্যা হয়ে গেল। পলাশীর লুণ্ঠন, মির্জাফরের কথা বলছি। এবারে মির্জাফর সিংহাসনে বসলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা মতো মির্জাফর সিংহাসনে আরোহণ করার পর তিনি একটা কাঠের পুতুলে পরিণত হলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা বলবে সেটাকে নবাব মির্জাফরের মেনে নিতে হবে, এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। এরকম এক পরিস্থিতিতে মির্জাফরের ঠিক পরিকল্পনা অনুযায়ী নবাব সিরাজউদ্দৌলার পতনের পর মির্জাফর বাংলার সিংহাসনে বসতেন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর উপঢৌকন
দেওয়ার পরিকল্পনা বা কথা তিনি বললেন। কিন্তু নবাব মির্জাফর এইগুলো কোনো মতে মেনে নিতে পারলেন না। না মেনে নেওয়ার পরে পরবর্তী সময় আবার মির্জাফরকে সিংহাসনে থেকে পদচ্যুত করা হয়ে গেল। তাহলে নবাব সিরাজদৌল্লা তিনিও যে বিরোধিতা করার ফলে, অর্থাৎ যে সিরাজদৌল্লার সঙ্গে যে বেঈমান অর্থাৎ বিশ্বাসঘাতকতা, সেই বিশ্বাসঘাতকতা করার ফলেও তার কিন্তু অস্তিত্ব একেবারে টিকলো না। তিনিও ফ্লেট একেবারে পরাস্ত হলেন। কার হাতে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। বাংলার শাসক, শাসনভার সমস্ত কিছু একদম ইংল্যান্ডের পার্লামেন্টের হাতে চলে গেল। ঠিক আছে, ইংল্যান্ডের কাছে এগুলো চলে আসলো। চলে আসার পরে তখন কি হলো? তখন তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত শাসন কার্য পরিচালনা করার জন্য তার অক্ষিগত হয়ে গেল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এই সমস্ত শাসনভার চলে গেল। কোথায়? এগুলো এলাকাটা যেহেতু বেশি ব্রিটিশ হচ্ছে ইংরেজ, তাই এদের সমস্ত ক্ষমতা হচ্ছে ইংল্যান্ডে চলে গেল। আমি বলে দিচ্ছি তোমাদের, এটা লিখে রাখো, কোথায় বাংলার শাসন ব্যবস্থা? ইংল্যান্ড। একটু আগে লিখলাম আমি, ভুল করে হয়ে গেছে। ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন কার্যে পরিণত হলো। বাংলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনভার ইংল্যান্ডের হাতে চলে গেল। এইভাবে বাংলার শাসনকর্তা হিসাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা একসময় বণিক ছিল, সেই বণিকের হাত থেকে আস্তে আস্তে ব্যবসায়ীতে পরিণত হয়ে গেল। এরা কি করলো? এরা বণিক, সেই জন্য বলা হচ্ছে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়। বণিকরা পরবর্তীতে রাজা। ঠিক আছে, যেহেতু রাজতন্ত্র নয়, তাহলে এখানে এরা হবে শাসক। এরা শাসকের পরিণত হয়ে গেল। বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়ে গেল। ওকে, দ্যাটস অল। প্রত্যেকে ভালো থাকবে।